বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্বাভাবিকভাবে একটা পরীক্ষা হয়ে গেল, যেটা হচ্ছে এর আগের পরীক্ষাতে আমরা পেলাম গ্রুপ সি এর পরীক্ষা। তো আজ স্বাভাবিকভাবে গ্রুপ ডি এর পরীক্ষা হলো। তো প্রশ্নর মান কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড বলতে পারি, যে একদম খুব খারাপ হয়েছে। বা গ্রুপ সিতে আমরা যেটা দেখেছিলাম একদম পুরো গড়ে কোশ্চেন চলে এসছে, মানে একদম সহজ টাইপের কোশ্চেন। কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা অতটা ইজি নয়। মোটামুটি যারা প্রিপারেশনে রয়েছে তারা তো ভালো করবে, এটা নিয়ে তো প্রশ্নর কোনো বিষয় নেই। কিন্তু স্বাভাবিকভাবে গ্রুপ সি এর পরীক্ষা দেওয়ার পর আমরা যেটা ক্যালকুলেশন করেছি যে 60-র মধ্যে 60 পেয়েও কিন্তু অনেকে সমস্যার সম্মুখীন হতে পারে বা ডাক নাও আসতে পারে। বিশেষ করে জেনারেল ক্যাটাগরির একটা চাপ কিন্তু থাকবে। কিন্তু এই যে পরীক্ষাটা আমাদের হলো, অর্থাৎ গ্রুপ সি ডি এর পরীক্ষা, এই গ্রুপ ডি এর পরীক্ষাতে কিন্তু 60-র মধ্যে 60 এই জায়গাটা কিন্তু খুব একটা শুনতে পাচ্ছি না। তো যাই হোক, এখন আমরা একটু উত্তরটা মিলিয়ে নেব। পরবর্তীতে বিভিন্ন ইন্টারপ্রিটেশন যদি আসে, কেমন কি ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে তার উপরে বেস করে কিন্তু আমরা তথ্যও বলতে পারবো যে কেমন কি উঠতে পারে। তো চলো আমরা একটু প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তো ওভারঅল প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন তো খুবই সহজ, আবার কিছু কিছু কোশ্চেন একটু ভাবনা চিন্তার মধ্যে বিভিন্ন রকমভাবেই এসছে। তো আমরা একটু উত্তরগুলো দেখে নিই। প্রথম, .docx কোন ধরনের এক্সটেনশন ফাইল? এটা একদমই সহজ কথা, এটা হচ্ছে এমএস ওয়ার্ডের এক্সটেনশন ফাইল, আমরা সবাই জানি। তো স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে বি দাগ, এমএস ওয়ার্ড। ওকে, উত্তরটা হচ্ছে বি দাগ, এমএস ওয়ার্ড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? ধিং এক্সপ্রেস, পিটি ঊষা, হিমা দাস, দ্যুতি দাস নাকি অঞ্জু ববি জর্জ? উত্তর হচ্ছে হিমা দাস। উত্তরটা কি বললাম? হিমা দাস কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন যেটা এসছে, এই প্রশ্নটা মোটামুটি আমরা সবাই জানি যে ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? তো এটা হচ্ছে জাস্ট বেসিক একটা কোশ্চেন, এটার উত্তর হচ্ছে 18 বছর। তার পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে, দেখো এই প্রশ্নটাও খুব ইজিয়েস্ট প্রশ্ন বলা যায়। ভানুসিংহ কার ছদ্মনাম? ভানুসিংহ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, এটা আমরা মোটামুটি সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ছদ্মনাম ছিল। পরবর্তীর প্রশ্নটা একটু ভাবনা চিন্তার প্রশ্ন, আমি একটু ভাবনা চিন্তার প্রশ্নটাকে একটু ডিটেলস আকারে পড়ে শোনানোর চেষ্টা করছি। সকল কলমি পেন্সিল কোনো পেন্সিলই টুপি নয়। উপসংহার হচ্ছে সকল টুপি পেন্সিল কোনো কলমি টুপি নয়। কথাটা কিন্তু বুঝতে হবে। এইগুলো হচ্ছে চার্ট ভিত্তিক প্রশ্ন, যারা প্র্যাকটিস করেছো তারা কিন্তু ভালো করে বুঝতে পারবে। তো এক্ষেত্রে যেটা উত্তর আমার আসবে, কথাটা খুব ভালো করে বুঝবে। প্রথম হচ্ছে কলম। তাহলে এটা হচ্ছে একটা কলম, ধরো আমি বেস করে ভাবলাম। তারপর হচ্ছে, তাহলে ভেতরে আমার কি রইলো? কলম রইলো। তারপরে রইলো আমার পেন্সিল, তো এটা আমার পেন্সিল হলো। আর আলাদা করে আমি যদি একটা টুপি করলাম, এবার আমার কি বলছে? এবার বলছে সকল, কথাটা ভালোভাবে বুঝবে, কলম, তাহলে এখানে রয়েছে কলম। আচ্ছা, পেন্সিল মানে এখানে, তাহলে সকল টুপি পেন্সিল, কোনো কলমই টুপি নয়। তাহলে তাই যদি হয়, তাহলে এখানে যদি আমি টুপিটাকে করি, তাহলে এটাকে আমি যদি ক্রস মেরে দিই, তাহলে কি হবে? এখানে অপশানে কি রয়েছে? কেবলমাত্র উপসংহার সি, উপসংহার 1 যেটা রয়েছে সত্য, কেবলমাত্র উপসংহার 2 সত্য, কেবল উপসংহার 1 এবং 2 কোনোটিই সত্য নয়, উপসংহার 1 এবং 2 উভয়ই সত্য। এক্ষেত্রে আমার যেটা উত্তর বেরোবে সেটা কিন্তু কেবলমাত্র উপসংহার 2 সত্য। কী হবে? কেবলমাত্র উপসংহার 2 সত্য, অর্থাৎ বি দাগেরটা কিন্তু উত্তর বেরোবে। কেন? কারণ উপসংহার 2-তে কী বলেছে? কোনো কলমই টুপি নয়, আর এখানে কি বলছে? সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়। তার মানে কিন্তু সকল যেটা কলম সেটা কিন্তু টুপি নয়, এটা কিন্তু পরিষ্কার। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, মানে পেন্সিলের সঙ্গে যে টুপির সম্পর্ক নেই এটা কিন্তু পরিষ্কার। টুপির সঙ্গে পেন্সিলের কোনো সম্পর্ক নেই, অতএব এটা হবে না। হবে কোনটা? কোনো কলমই টুপি নয়, অর্থাৎ উত্তর হচ্ছে 2 দাগ। এটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, ক্যালকুলেশনের ব্যাপার আছে। তারপরে আমরা চলে যাব, এটা একদমই সহজ টাইপের অঙ্ক, যারা অঙ্ক প্র্যাকটিস করো তারা এটা খুবই ভালোভাবে করতে পারবে। কী রয়েছে? 24:a = 400 হয়, তবে a = কত? তো স্বাভাবিকভাবে যারা অঙ্ক প্র্যাকটিস করে তারা তো খুব ভালোভাবে জানবে যে 24/a = তোমার কত হচ্ছে, এদিকে 400/1, তার মানে বুঝতেই পারছো যে ভ্যালুটা তোমার বেরোবে নর্মাল ক্যালকুলেশন করে হচ্ছে 0.06, অর্থাৎ এ দাগেরটা কিন্তু আমার উত্তর বেরোবে, অর্থাৎ উত্তর হচ্ছে 0.06। তারপরের প্রশ্ন চলে যায়, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন?
যারা মোটামুটি একটু জিকে ভালো করে পড়েছো তারা কিন্তু পারবে। উত্তর হচ্ছে ডি, গুকেশ। অর্থাৎ উত্তর হচ্ছে তোমার ডি দাগ, ঠিক আছে, ডি গুকেশ। পরবর্তী প্রশ্ন, বেমানানটি খুঁজে বের করুন। পাটনা বিহার, লখনৌ উত্তরপ্রদেশ, রাঁচি ঝাড়খণ্ড, কটক উড়িষ্যা। তো বেমানানটি খুঁজে বের করতে হবে, তাহলে কি হবে? উত্তর হচ্ছে কটক হচ্ছে উড়িষ্যা, এটাই কিন্তু বেমানান। তারপরের প্রশ্নটাতে আমরা চলে যাই। পিকে টু কিউজে, তাহলে এ জেড টু কী হবে? পিকে টু কিউজে ডবল টু রয়েছে, তারপরে হচ্ছে এ জেড ইকুয়াল টু কী হবে? তাহলে কী হবে? স্বাভাবিকভাবে পি এর পরে কিউ, তাহলে এ এর পরে কী হবে সে তো বোঝাই যাচ্ছে, আর আমার দেখার দরকার নেই, এ এর পরে বি হবে, ঠিক আছে। তারপরে চলে যাই, তাহলে উত্তর হলো বাই। একটি ওয়েবসাইটে একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্রাউজিং করা। এই যে উপরের দিকে আমরা যে বক্স 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 করা থাকে, একটা দিয়ে আর একটা পেজে গেলাম, এটাকে বলা হয় ব্রাউজিং, ঠিক আছে। উত্তর হচ্ছে ব্রাউজিং, অর্থাৎ উত্তর ডি দাগ। তারপরের প্রশ্নতে আমরা চলে যাই। দেখো এটা কিন্তু একটা মজার জিনিস, হ্যাঁ, এই মজার জিনিসটা কিন্তু বুঝতে হবে। এইখানে যে ঘরটা হবে সেটাতে কি হবে, এটা হলো পরিষ্কার কথা। এবার এখানে সার্কুলেশনটা কিন্তু আমাকে বুঝতে হয়, ঠিক আছে। এইটা এদিকে গেল, এদিক থেকে এদিকে গেল, এরপর কোন দিকে যাবে? স্বাভাবিকভাবে এরপর নিচের দিকে যাবে, এবং এইটা বাদ হয়ে গেল। আমি মানে এগুলো যদি বেশি হ্যাঁচানোর চেষ্টা করো তাহলে সমস্যা হয়ে যাবে। প্রথম দিক দর্শনটা যে কোনো একটা পয়েন্টে, ডটের পয়েন্টগুলো করা খুব রিস্ক, স্বাভাবিক অন্য পয়েন্টগুলো করাটাই অনেকটা বেটার। আমি যদি এই ছোট পয়েন্টটা দেখি তাহলে সব থেকে মানে সহজে ক্যালকুলেশন করা যায়। এটা এই দিকে গেল, এটা উপর দিকে উঠে গেল, তারপর একটা বাদিকের ঘরে গেল, তাহলে তারপর একটা স্বাভাবিকভাবে বাদিক থেকে কোনটায় যাবে? নিচেরটাই যাবে। তো নিচেরটা এরকম হবে, তো এরকম হলে স্বাভাবিকভাবে বি দাগেরটা চলে আসছে, তো স্বাভাবিকভাবে উত্তরটা কিন্তু বি দাগেরটা হবে। আর তুমি অন্যান্য সিম্বলগুলো মিলিয়ে দেখো, তাও কিন্তু একই ব্যাপার। আমি যদি এটাতে ডট ধরি, তারপরেরটাই এই পাশেরটা আসলো, মানে এটার থেকে এটাই গেল, এটার পরে উপরেরটাই গেল, তো উপরের, হ্যাঁ, এটার পরে তোমার উপরেরটাই গেল, তো উপরেরটার পরে কোনটায় যাবে? এই পাশেরটাই যাবে, তো স্বাভাবিকভাবে বি দাগ আসবে। সব ঘুরে ফিরে বি দাগই আসছে। তারপরের প্রশ্নে চলে আসো, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? এটা স্বাভাবিকভাবে একটু মনে রাখতে হবে, তবে প্রশ্নটা খুবই জেনুইন প্রশ্ন এবং উত্তর হচ্ছে ৭৩তম সংবিধানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলো, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো এটা হচ্ছে ফসল কাটার মরশুম, টুসু উৎসব হচ্ছে ফসল কাটার মরশুম। আচ্ছা, একটা ভগ্নাংশের লব, আমি যদি একটা ভগ্নাংশের লব কি বলছে? একটা ভগ্নাংশের লব 10% কমানো হলো এবং হর 10% বাড়ানো হলো, নতুন ভগ্নাংশটির মান হয় 9/22, মূল ভগ্নাংশটি কত? তাহলে দেখো, আমি যদি সংক্ষেপে উত্তর করে দেখাতে যাই আমার সময়টা অনেকটাই বেশি লাগবে, হ্যাঁ। তো ধরো এক্স বাই ওয়াই একদম বেস আমি যদি ধরে নিই, তাহলে কি বলছে? প্রথমটাতে লব 10% কমানো হলো, তাহলে মাইনাস 10% মানে কত? 10x বাই 100, তাই তো। আর নিচেরটাতে কত? 10% বাড়ানো হলো, তাহলে নিচেই যেটা 10% বাড়ানো হলো তার মানে কি প্লাস 10y 10y বাই 100 হলো নতুন ভগ্নাংশটির মান, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 9/22। এই হলো ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন করলেও কিন্তু আমরা নর্মালি অ্যান্সার যেটা পাবো সেটা হচ্ছে 1/2, হাফ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের প্রথম ভারতীয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভেরি সরি এটার রাজেন্দ্র প্রসাদ বলছি নিচেরটা। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? এটা হচ্ছে তোমার অভিনব বিন্দ্রা। কি বললাম? এটা অভিনব বিন্দ্রা, এটাই কিন্তু সঠিক উত্তর, এটাই হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, এ আর বলার অপেক্ষা রাখে না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরেরটা দেখো, 17 দাগের যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা মজাদার প্রশ্ন। তো স্বাভাবিকভাবে এটাতে কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। 17 দাগে রয়েছে এখানটাতে কি হবে। তো একটু আগে আমি যেটা বলেছিলাম যে এগুলো সব থেকে মজা হচ্ছে যেটাকে যে কোনো একটা পয়েন্টকে আমাদের বেছে নেওয়া। তো দেখো, এপাশের দুটো যখন ত্রিভুজ রয়েছে, এপাশেরটা যখন চতুর্ভুজ হয়েছে, এখানে চতুর্ভুজ হবে, এটা আমরা শিওর। এবার হচ্ছে চতুর্ভুজটা কেমন হবে, এইটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু একটু চাপের ব্যাপার, কারণ চতুর্ভুজটা কেমন হবে আরও সহজ মেথডে আমি যেতে চাইছি। দেখো, এখানেও তীর রয়েছে, এখানেও তীর রয়েছে, দুটো অপোজিট রিয়াকশনের তীর,
এটা পরিষ্কার। তাহলে এটা যদি অপোজিট ডিরেকশনের তীর হয় তাহলে এখানে যে তীরটা রয়েছে এর অপোজিট ডিরেকশনে এই দিকের তীরটা হবে। তো অপোজিট ডিরেকশনের তীর মানে কি এই দিকে তীর হবে। এবার কথাটা বোঝো, তাহলে এই দিকের তীর হবে। তাহলে এই দিকের তীর যদি হয়, এটুকু আমি সহজে বুঝলাম। তাহলে এই দিকের তীর যদি আমার হয় তাহলে এই দিকের তীর কোথায় আছে? এই একটাতে আছে, আর তোমার কোনটাতে আছে? আর এই একটাতে আছে। হলো, তাহলে বি আর ডি অটোমেটিক গয়া, মানে এ দুটো বাদ চলে গেল। এবার রইল কি? উঁচু নিচু। এটাও যদি আমরা দেখি, এবার আমরা চতুর্ভুজে চলে আসি। চতুর্ভুজে দেখো, এখানে যে চতুর্ভুজটা রয়েছে এখানে সেম টু সেম রয়েছে, তাহলে সেম টু সেম নিশ্চয়ই হবে না, এটার অপোজিট রিয়াকশন হবে। তাহলে অপোজিট রিয়াকশন কোথায় পাবো আমি? এইটাতে কিন্তু রয়েছে, সিতে। তাহলে স্বাভাবিকভাবে উত্তরটা কোথায় রয়েছে? সিতে আমার অ্যান্সার রয়েছে। একটু ভাবলেই কিন্তু উত্তর বেরিয়ে যায়। তারপরের প্রশ্নতে আমরা চলে আসলাম। দেখো, গ্লুকোমা যদি চোখ হয় তাহলে জন্ডিসে কী হবে? একদম বায়োলজির বেস কোশ্চেন এগুলো। তবে এটার ক্ষেত্রে আমাদের যেটা উত্তর হচ্ছে সেটা হচ্ছে যকৃৎ। কী হবে এটার উত্তর? উত্তর হচ্ছে যকৃৎ। পরবর্তী প্রশ্নতে চলে আসি। দুটি সংখ্যার লসাগু 156, গসাগু 13। সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত? আমরা ছোটোবেলায় পড়েছি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, এটা তো আমরা পড়েছি। তাহলে দুটি সংখ্যার গুণফল মানে দুটি সংখ্যার গুণফল মানে এক্স ইন্টু 78 ইকুয়াল টু 156 ইন্টু 13, এই হচ্ছে মূল কথা। এবার এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, মানে 78 এদিকে দিয়ে দাও। তাহলে এক্ষেত্রে যদি আমরা করি তাহলে 78 দিয়ে কত হচ্ছে? তাহলে 78 দিয়ে কত হচ্ছে? এবার কাটাকাটি করো। 78x ইকুয়াল টু 156 গুণিত 13, এটা গুণিত 13, তাহলে 58 দিয়ে 2, আর তাহলে 13 দুগুণি কত হচ্ছে? 26। একদম শর্টকাট মেথড, তাহলে হয়ে গেল, উত্তর হচ্ছে 26। পরবর্তী প্রশ্ন। ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? ঠিক আছে, ভারতের প্রথম মানচিত্র জেমস রেনেল হচ্ছে ভারতের প্রথম মানচিত্র তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন চলে আসি। যদি এক্স 5টি সংখ্যা এত এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান কত হবে? এগুলো হচ্ছে হ্যাঁচানো কোশ্চেন, মানে প্রশ্ন খুব কঠিন নয়, প্রশ্ন কিন্তু খুবই সহজ। কিন্তু আমি অঙ্কটা আর করলাম না, এটা তোমরা স্বাভাবিকভাবে 5টি সংখ্যার গড় হচ্ছে এক্স, তার মানে এ কটা যোগ করতে হবে, যোগ করে যে গড়টা বেরিয়ে গেল, ঠিক আছে, সেই গড়টাই হচ্ছে আমার এক্সের ভ্যালু বেরিয়ে গেল। আর এর মধ্যবর্তী 10 থেকে 20-র মাঝখানে যে বিজোড় সংখ্যা রয়েছে মানে 11, 13, 15, তারপরে তোমার কত 17, 19, এগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে যেটা হলো সেটা হচ্ছে এই বিজোড় সংখ্যাগুলির যোগফল, এগুলো যোগ করলে যে হলো সেই সংখ্যাগুলোর যোগফল যদি ওয়াই হয় তাহলে ওয়াই এর মানটাও পেয়ে গেলাম, এক্সের মানটাও পেয়ে গেলাম। তাহলে ওয়াই মাইনাস 2x এর ভ্যালুটা কত হবে? ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার বেরোবে 63। পরবর্তী প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন, এই প্রশ্নটা মনে হয় কারোরই ভুল হওয়ার কথা নয়, আর স্বাভাবিকভাবে হয়নিও। তো স্বাভাবিকভাবে এটার উত্তর হচ্ছে 1942। পরবর্তী প্রশ্নে চলে যায়। কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন? এটার উত্তর কিন্তু হচ্ছে হিউয়েন সাং, এটা হচ্ছে তোমার হিউয়েন সাং এসেছিল তোমার হর্ষবর্ধনের আমলে, তো সঠিক উত্তর হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন। শান্তিনিকেতনের কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এটার উত্তর কিন্তু হচ্ছে তোমার ওই কিছুদিন আগে এটা পেয়েছিল ইউনেস্কোর বিশেষ, এটা কিন্তু 2023 হবে, এটা 2023 সালে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির, ওই ঠিক একদম আগেরটার মতো, ঠিক আছে। এই সেই যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছে তারা ভালো পাবে। উপসংহার যেটা বলছে কি, কিছু মন্দির হলো কুঁড়েঘর, কিছু মন্দির হলো না, সকল আর কিছু, কথাটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। সকল আর কিছু কিন্তু এক জিনিস নয়, কারণ এখানে কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ আর রাজপ্রাসাদ হলো মন্দির, তার মানে কুঁড়েঘর, রাজপ্রাসাদ আর মন্দির তিনটেই কিন্তু ইকুয়াল, ঠিক আছে, তিনটেই কিন্তু ইকুয়াল। তাহলে এখানে কি বলছে দেখি। কিছু মন্দির হলো কুঁড়েঘর, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ। অপশানে এ বলছে কেবলমাত্র উপসংহার 1 সত্য, এটা তো হবেই না। কেবলমাত্র উপসংহার 2 সত্য, এটাও হবে না। উপসংহার 1 এবং 2 কোনোটিই সত্য নয়, এটাই কিন্তু ঠিক, কারণ কিছু কিছু যেখানেই রয়েছে সেখানেই কিন্তু ভুল রয়েছে। তাহলে হবে এটা কি সকল, সকল মানে অল, তাহলে সবাই কিন্তু সব কিছু হতে পারে, সব কুঁড়েঘর রাজপ্রাসাদ হতে পারে, সব রাজপ্রাসাদ মন্দির হতে পারে, বা সব কুঁড়েঘর মন্দির হতে পারে, ঠিক আছে। তো উত্তর হচ্ছে কোনটা আমার? সি দাগ।
সুন্দরবন কোন ধরনের বনভূমি, এটার বলার অপেক্ষা রাখে না, এটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় বনভূমি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এটা হচ্ছে তোমার রাষ্ট্রপতি নিয়োগ করেন, এটা হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করেন। পরবর্তী প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? অর্জুন পুরস্কার তোমার যেটা দেওয়া হয় সেটা হচ্ছে তোমার খেলাধুলাতে হচ্ছে অর্জুন পুরস্কার দেওয়া হয়। পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফলটি কত হবে? পি এবং কিউ, সরি, হ্যাঁ, পি এবং কিউ এর গড় 35, মানে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 35, তাহলে যোগফল কত হবে? 35 ইন্টু 2, মানে এ তো বুঝতেই পারছো, এর বলার অপেক্ষা রাখে না, 70। ঠিক আছে, 70। পরবর্তী কোশ্চেন চলে আসো, কি বলছে? এ বি ইকুয়াল টু 4:3, বি ইস টু সি ইকুয়াল টু 7:3, এ মানে যেটা একদম বেস নিয়ম, এ ডি ইকুয়াল টু কত হবে, মানে এই যে এ বি বি সি সি ডি, এই নিয়মে করলেই কিন্তু অঙ্ক বেরিয়ে যাবে। তো যাই হোক, আমাদের অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার স্বাভাবিকভাবে 21:10, অর্থাৎ ডি দাগ কিন্তু আমাদের অ্যান্সার হবে। আমি আর ডিটেলসে গেলাম না। এটাতে বলছে কি, এক ব্যক্তি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময় তা দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? তাহলে 100 টাকা হয়ে গেল ধরো 200 টাকা, কত দিনে? না 10 বছরে। তাহলে 100 টাকা যদি 200 টাকা হয়ে যায় 10 বছরে, তাহলে 100 টাকায় সুদ হলো কত? 100 টাকায় সুদ হলো 100 টাকা, টোটাল মিলে 200 টাকা হলো। তাহলে 10 বছরে সুদের হার কত? ডিভাইডেড করে দাও 10 দিয়ে, তাহলে উত্তর হলো কত? একদম সহজ উত্তর, 10%। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে বিদাগ 10%। ওকে, চলে যাবো পরের প্রশ্নে। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কিন্তু বলা হয় হচ্ছে বুটিং বলা হয়। প্রথমে বুট করে কম্পিউটার, মানে কম্পিউটার প্রথমে যখন স্টার্ট হয় তখন কিন্তু কম্পিউটার কাউকে চেনে না। প্রথমে কম্পিউটার স্টার্ট হলো, যখন তুমি স্টার্ট করলে সে প্রথমেই কিন্তু হার্ড ডিস্ককে চিনতে পারে না, সে প্রথমেই যায় র্যামের কাছে, প্রথমে র্যাম তার সঙ্গে সংযোগ স্থাপন করে। এই যে সংযোগ বা র্যামের যে ছোট্ট একটু পাওয়ার থাকে, সেই পাওয়ারের সঙ্গে সে সংযোগ স্থাপন করে, এটাকে বলা হয় বুটিং। ঠিক আছে, তারপরে সে খোঁজ করে, কাকে খোঁজ করে? না হার্ড ডিস্ককে খোঁজ করে, এই যে মুহূর্তটা। তারপরে যখন হার্ড ডিস্ককে কাছে পেলো, তখন সে হার্ড ডিস্কের হেল্প নিয়ে সে কাজ করা শুরু করলো। তো এই যে প্রসেসিংটা, এই প্রসেসিংটাকে বলা হয় বুটিং করা। ঠিক আছে, উত্তর হচ্ছে বুটিং করা। আচ্ছা, তারপরে প্রশ্নে চলে যায়, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? কী বললাম? 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? তা 35 যেহেতু 200, তাহলে এর 20 2 দিয়ে ভাগ করলে উত্তরটা মিলে যাওয়ার কথা। ঠিক আছে, তো উত্তর হচ্ছে 17.5। এ আর আমি এগোলাম না। তারপরে একটা পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, একটা পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, পুরুষটির মা আমার মায়ের কন্যা, মানে এই জায়গা যে আছে তার মা তার মেয়ে, ওই মহিলা পুরুষটির সঙ্গে কীভাবে সম্পর্কিত? একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। তাহলে তার মা যদি আমার মায়ের কন্যা হয়, তাহলে এর থেকে আর সহজ কোশ্চেন হয় না, উত্তর স্বাভাবিকভাবে ঠিকই আছে, উত্তর হচ্ছে মাসিমা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসো, বেমানান শব্দটি খুঁজে বের করুন। বেমানান শব্দ কোনটি সেটা বের করতে হবে। হ্যাঁ, মানে এর মধ্যে কোনটা সিকোয়েন্স মেনে নেয়নি। ঠিক আছে, তো LN, এটার উত্তর হবে STVX, এটাই ঠিক আছে। ঠিক আছে, আমি আর ব্যাখ্যাতে যাচ্ছি না, অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা। একটা খামারে কিছু হাঁস ছিল এবং কিছু গরু ছিল, সেখানে 7টি মাথা এবং 18টি পা ছিল। আচ্ছা, মোট হাঁসের সংখ্যা কত ছিল? তো এগুলো ক্যালকুলেশনের একটা নিয়ম আছে, আমি জাস্ট অ্যান্সারটা বলে দিই। এটার তোমার যেটা অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে 5টি হবে অ্যান্সার। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কোন জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত? বালুচুরি, বাঁকুড়া। বাঁকুড়া, এটার উত্তর হচ্ছে বাঁকুড়া। কিন্তু কোন জেলা বালুচুরির জন্য বিখ্যাত? বাঁকুড়া। আচ্ছা, তারপরে চলো, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যায়? বার্ষিক 4%, 5 বছরে 160 টাকারে 5 দিয়ে আগে ভাগ করো, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 5 15 থাকে 30, তার মানে হচ্ছে 5 36, 36 টাকা। মানে 100 টাকায় 36 টাকা পাবে, তাই তো? মানে এত টাকা সুদ দরকার নেই, মানে 36 টাকা পাবে হচ্ছে 1 বছরে। এটা হলো মূল কথা, একদম যেহেতু সরল সুদের অঙ্ক সেহেতু 36 টাকা পাবে। তাহলে 36 টাকা হচ্ছে কত দিয়ে? 4 দিয়ে ভাগ দাও, তাহলে 4 এটা 800, তাহলে উত্তর হচ্ছে কি 800। একদম শর্টকাট মেথড, অত টেনশন নেই আর কি আছে। তারপরে কোশ্চেন 39 পৃষ্ঠায় চলে যাও। এই সংখ্যাটি, এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেটিকে নির্ণয় করুন। গস করতে হবে। তো যাই হোক, উত্তর বেরোবে 300, উত্তর বেরোবে 121। ঠিক আছে, এটার উত্তর বেরোবে 121। ঠিক আছে, এটার উত্তর 121। আচ্ছা, CPU এর পুরো নাম কি? এটা একদমই সহজ কোশ্চেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ এ দাগেরটাই কিন্তু এটা সঠিক উত্তর। তো এই হলো আমাদের প্রশ্ন, কার কেমনটা হয়েছে অবশ্যই জানিও। আমি আমার মতো করে উত্তর করার চেষ্টা করলাম। ধন্যবাদ।